আগামী সপ্তাহে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই। রাঙামাটিতে 10 মাসে ধর্ষণের শিকার 24 নারী ও শিশু। গাজীপুরে এক রাতে 3 বাসে আগুন। এবং রংপুরে গাছের পাতা থেকে উৎপাদিত হচ্ছে মূল্যবান তেল। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সম্পূর্ণ বাংলাদেশের মালিকানায় আগামী সপ্তাহে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের কোম্পানির সঙ্গে চুক্তি সই হবে। 250 কোটি টাকা সাইনিং মানি পাবে বাংলাদেশ, জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রজেক্টটা করতে ওনাদের প্রায় $550 মিলিয়ন মতো খরচ হবে, উইচ ইজ বাংলাদেশি টাকায় যদি আমি ক্যালকুলেট করি প্রায় 6,700 কোটি টাকা। তো এই 6,700 কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন। বাংলাদেশ সরকার এখানে কোনো খরচ হবে না এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী 3 বছরে ঢুকবে। ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে। ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং 30 বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে। যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব, বাট ইভেন্চুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন। রাঙামাটিতে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা উদ্বেগজনক। গত 10 মাসে ধর্ষণের শিকার হয়েছেন 24 জন, নির্যাতনের শিকার 223 নারী। ধর্ষণের শিকার অধিকাংশই শিশু, প্রকৃত সংখ্যা আরও বেশি। এমন অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার পিছনে বিচার না হওয়ার সংস্কৃতিকে দুষছেন নারী অধিকার কর্মী সহ জেলার সচেতন মহল। প্রায় ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে রাঙামাটির পাহাড়ি জনপদ। এ নিয়ে দাঙ্গার ঘটনাও ঘটেছে। তারপরও দিন দিনই বাড়ছে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। জেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেলের একটি তথ্য অনুযায়ী এবছর জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত গত 10 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 24টি, তার মধ্যে 19টিই ছিল শিশু। ধর্ষণের শিকার শিশুদের অধিকাংশের বয়স 10 থেকে 13 বছরের মধ্যে। ধর্ষণের শিকার হয়েছেন 16 জন বাঙালি ও 8 জন পাহাড়ি নারী। বিভিন্নভাবে নির্যাতনের শিকার 223 জন নারী ও শিশু। তাদের মধ্যে 212 জনই ছিলেন বাঙালি এবং 11 জন পাহাড়ি নারী। প্রকৃতি সংখ্যা আরও বেশি। নারীদের ওপর পারিবারিক সহিংসতার ঘটনাও ক্রমবর্ধমান। উদ্বেগের পাশাপাশি অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি নারী অধিকার কর্মীদের। নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনাগুলো বাড়ছে, বিশেষ করে শিশু নির্যাতন, শিশু ধর্ষণের হারটা একটু বেশি বলে আমার মনে হচ্ছে। যেমন এই যে বিভিন্ন পরিসংখ্যান থেকেই কিন্তু সেটা বোঝা যায়। তো রাজনৈতিক অস্থিরতার কারণেও এটা বেড়ে গেছে। তাছাড়া আরও হলো মোবাইল অপব্যবহারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নারীরা প্রতারিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণ সংখ্যা খুব বেশি বেড়ে গেছে। এটার অন্যতম একটা কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ধর্ষকের যে দৃষ্টান্তমূলক শাস্তি এটা হচ্ছে না। ভয় ও লজ্জার কারণে অনেকেই অভিযোগ করেন না, ফলে অজ্ঞাতই থেকে যায় অনেক ঘটনা। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা না করাতে আলামত নষ্ট হওয়া সহ নানা জটিলতায় বিচারও পান না অধিকাংশ ভুক্তভোগী। ফোনের মাধ্যমে বিভিন্ন ছেলে মেয়ের সাথে স্কুল উইং বা স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের সাথে পরিচয় হয়। অনেক সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, বাচ্চা বয়স কম থাকে, তারা বুঝতে পারে না। দেখা যায় এখানে একটা এইভাবে একটা ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে আর কি। সেক্ষেত্রে আমি সবসময় বলবো পরিবারকে এই ভূমিকাটা নিতে হবে। পরিবার থেকেই যদি আমরা একটু তাদেরকে সচেতন করি, সজাগ করি, আমার মনে হয় ধর্ষণ বা এই টাইপের ঘটনাগুলো অনেকটাই কমে যাবে। সামাজিক সচেতনতা, প্রতিরোধ ও অপরাধীর শাস্তি নিশ্চিত করা গেলেই ধর্ষণের মতো অপরাধ কমে আসতো বলে মনে করে সচেতন মহল। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গাজীপুর জেলার বিভিন্ন স্থানে 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসন,
ঢাকা ময়মনসিংহ সড়কের শ্রীপুরের বেড়াইদের চালা এবং চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। গতকাল রাত 10:30 নাগাদ চক্রবর্তী এলাকার জ্যোতি পাম্পের কাছে মেরামতের জন্য দাঁড়ানো একটি বাসে মোটরসাইকেলে করে আসা 2 যুবক দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরে রাত 2:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসন এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময় শ্রীপুরেও ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শেষ দুটি বাসের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। গাছের পাতা থেকে উৎপাদিত হচ্ছে এমন এক তেল যার প্রতি লিটারের দাম 50,000 টাকা। 1 লিটার পাতার পানীয় বিক্রি হয় 1000 টাকায়। অবিশ্বাস্য মনে হলেও এমনই এক মূল্যবান গাছের চাষ শুরু করেছেন রংপুরের পীরগাছার এক প্রকৌশলী। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবিতে প্রতিনিধি শাহরিয়ার মিমের তথ্যে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রংপুরের কাউনিয়া উপজেলার হরিশচর গ্রামের তরুণ প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ চাকরি করতেন তাইওয়ানের একটি বহুজাতিক কোম্পানিতে। সেখানেই তিনি জানতে পারেন টি গাছের তেলের বাজার মূল্য ও চিকিৎসা ক্ষেত্রে তার গুরুত্ব। 2020 সালে দেশে ফিরে গ্রামের 1 একর জমি লিজ নিয়ে শুরু করেন পরীক্ষামূলক চাষ। টি পাতা থেকে এসেনশিয়াল অয়েল উৎপাদন করছেন আসাদুজ্জামান আরিফ। গাছের পাতা থেকে পাচ্ছেন হাইড্রোসল ওয়াটার। বিশ্বব্যাপী স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও ফার্মাসিউটিক্যাল পণ্য তৈরিতে ব্যাপক চাহিদা রয়েছে এই 2 পণ্যের। তবে শুরুতে কেউ বিশ্বাস করেনি, কিন্তু আরিফ জানতেন এটা সম্ভব। এ শুধু তার স্বপ্ন নয়, বাংলাদেশেরও সম্ভাবনা। তেলটা যেহেতু এখন পর্যন্ত পুরোটাই আমদানি নির্ভর, এই তেলটা যদি আমরা দেশের বাজারে বিক্রি করতে পারি সঠিকভাবে, তাহলে আমাদের আমদানি নির্ভরশীলতা কমে যাবে এবং আমরা আমাদের যে বৈদেশিক মুদ্রা এটা সঞ্চয় করতে পারবো। আরিফের বাগানে কাজ করছেন কয়েকজন শ্রমিক। তারা জানান তেল তৈরির প্রক্রিয়া সম্পর্কে। কারণ গাছ কাটিয়ে মনে করেন পাতা ঝরার পরে মেশিনে নিয়ে যায় 3 থেকে 4 ঘন্টা আমরা জাল দিই আর কি, গ্যাস দিয়ে জাল দেওয়ার পরে ওখানে এই তেল আর পানি একসঙ্গে আসে। পানিটা সেভ করে নেই আর তেলটা আলাদা করে নেই। আমরা এই টিটির বাগানে কাজ করি, সংসার আমাদের ভালোই চলে। সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত আরিফ। এমন উদ্যোগের সম্প্রসারণ চাইছে কৃষি বিভাগও। আমরা প্রথম থেকেই একটু চ্যালেঞ্জের মুখে ছিলাম, দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কিন্তু আসলে দেখলাম যে না, এটা সহজে টেকানো সম্ভব। এটা পীরগাছার মাটিতে উপযোগী। পীরগাছায় যদি বা রংপুরের মাটিতে কেউ যদি করতে চায় করতে পারবে। আগামীতে বৃহৎ পরিসরে উৎপাদন পরিকল্পনা রয়েছে আসাদুজ্জামান আরিফের। চলতি বছর প্রায় 30 লাখ টাকা আয়ের লক্ষ্য এই তরুণ উদ্যোক্তার। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ময়মনসিংহের হালুয়াঘাটে বাবা মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার। চাঁদপুরের ফরিদগঞ্জে এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশের খবর। ঢাকা রিপোর্টার্স সেন্টারিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এর আত্মপ্রকাশ আয়োজনে কথা বলছেন ঠিক এই মুহূর্তে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা সরাসরি চলে যাচ্ছি এনসিপি নেতার বক্তব্যে। তারা বক্তব্য দিল যে জুলাই সনদ জনগণ বুঝে না, গণভোট জনগণ বুঝে না। তো জনগণ যদি না বুঝে, স্কুল কলেজের বাচ্চারা যদি সংস্কার না বুঝে, তাহলে পুরো ঢাকা থেকে পুরো বাংলাদেশের যে দেওয়ালগুলো রয়েছিল, এই দেওয়ালগুলো আঁকলো কারা? তাহলে এই দেওয়ালগুলো বিএনপির নেতা কর্মীরা আঁকে নাই, কারা এঁকেছে? বাংলাদেশের একটা বড় জেনারেশন সংস্কার চায়। এই যারা সংস্কার চায় তাদের এখনো তারা বড় একটা অংশ আকারে সুইং বোট হিসাবে রয়ে গিয়েছে। ডেটা ক্যালকুলেশনে এসেছে
যে 40 থেকে তারও প্লাস বাংলাদেশের মানুষ এখনো ডিসাইড করে না যে কাকে তারা ভোট দিবে। তারা তখনই ডিসাইড করবে তারা বাংলাদেশে যারা সংস্কার চায় তাদেরকে তারা আগামী বাংলাদেশে ভোট দিবে। এই জন্য আমরা বর্তমানে যে রাজনৈতিক দল সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা তাদের কাছে আবেদন রাখব, এই দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, বাংলাদেশ রক্ষার জন্য আপনাদেরকে সংস্কার ঐক্যমত কমিশন যেটা দিয়েছে সেটা মেনে নেওয়ার আহ্বান আমরা রাখলাম আপনাদের কাছে। প্রশ্ন এসেছে গণভোটের। সংস্কারের পক্ষে জনগণ ভোট দিতে চায়, কিন্তু আপনি যদি জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখতে চান তাহলে আপনার মুখে আর গণতন্ত্র শব্দ মানায় না। স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ আয়োজনে কথা বলছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সরাসরি তাঁর বক্তব্যে ছিলাম। অন্যরকম একটি খবরে যাব। সান্ত্বনা বাড়ি ফিরেছেন। অবৈধ পথে ভারত গিয়ে 11 বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফিরেছেন তিনি। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রহণ করে স্বজনদের মাঝে ফিরিয়ে দেন। বিস্তারিত জানিয়েছেন আমাদের বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিন। দেখুন ডেস্ক রিপোর্টে। বুধবারের সন্ধ্যা ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোলে পৌঁছান সান্ত্বনা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রহণ করেন। দীর্ঘ 11 বছর পর সান্ত্বনাকে ফিরে পেয়ে সন্তান স্বজনদের মাঝে সৃষ্টি হয় এক আবেগময় পরিবেশ। এই 11-12 বছর পর আমার মাকে আমি পাইলাম ফিরে, এর থেকে আর আমি কি সুখ। আপনি আমার মন শান্তি করে দিয়েছেন, আমার মন জয় করে দিয়েছেন। আমি আপনার ঘরের কাছে অনেক শান্তি, অনেক খুশি। আমি আপনার ঘরে অনেক দোয়া করি। মানসিকভাবে অসুস্থ সান্ত্বনা বেগম অবৈধ পথে ভারতে গিয়ে আটক হন। কারাগারে কাটে তার দীর্ঘ 11টি বছর। সান্ত্বনা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের আবুল সালামের মেয়ে। স্বামী আদালতে মুহুরির কাজ করতেন। 4 পুত্র সন্তানের জননী সান্ত্বনা। 11 বছর আগে হারিয়ে যাওয়া সান্ত্বনাকে দেশে ফেরাতে পারছি, এটা আমাদের জন্য খুবই একটি সুখকর এবং আনন্দের বিষয়। আগেও প্রায়ই নিখোঁজ হতেন সান্ত্বনা। সর্বশেষ নিখোঁজের 11 বছর পর ভারতের কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে গত বছরের 17 জুলাই তার সন্ধান পান পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধান। তিনি যোগাযোগ করেন বাংলাদেশের ফটো সাংবাদিক শামসুল হুদার সঙ্গে। সান্ত্বনাকে নিয়ে 56 জন দেশে ফিরল সাংবাদিক শামসুল হুদার উদ্যোগে। 16 মাস পর এই কাগজপত্রে যত তখন জটিলতা ছিল, প্রাতিষ্ঠানিক জটিলতা ছিল, সবকিছু শেষ করে সান্ত্বনাকে আমরা আজকে ফিরিয়ে আনতে পারলাম। আমাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাব। থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষে এনজিও কে উঠাই দেবো। এনজিওর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। শামসুল হুদার মাধ্যমে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের এনজিও সংস্থা সান্ত্বনা বেগমকে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে বুঝিয়ে দেবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া ও পিরোজপুরের কাউখালী উপজেলার সীমান্তবর্তী তালুকদার হাট আয়রন সেতুটির মাঝের অংশ 6 বছর আগে বালুবোঝাই কার্গোর আঘাতে ভেঙে যায়। এরপরে স্থানীয়রা বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে চলাচল করতেন। গত 4 দিন আগে সেতুর মাঝখানে সাঁকোটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন দুপারের মানুষ। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মইনুল হক লিপু। আমি যে পারে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রাম, এবং ব্রিজের ওই পারের অংশটি রয়েছে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আয়রন গ্রাম। তো এই দুই পারের মানুষ যেহেতু এই হাট, 2 গ্রামের মধ্যে একটি মাত্রই হাট, তালুকদার হাট। এই তালুকদার হাটের পাশেই রয়েছে 2টি বিদ্যালয়, একটি রাজাপুরের ব্রিজের পূর্ব পারে, অন্যটি ব্রিজের পশ্চিম পারে, যেটি কাউখালী উপজেলায় পড়েছে। তো আসলে দুপারের মানুষই দুদিকেই আসলে যাতায়াত করে এবং এই হাটে তারা হাট করে, এবং দুপারের ছেলে মেয়েরাই তারা তাদের বিদ্যালয়ে পড়াশোনার জন্য এপার থেকে ওপারে যায় এবং ওপার থেকে এপারে আসে। তো আসলে দুর্ভোগের কথা হচ্ছে এই যে আমি ছাত্রদের সাথেও কথা বলেছি, ওরা যেটা জানিয়েছে যে এই ব্রিজের কারণে, ব্রিজ না থাকার কারণে ওদের অনেক দুর্ভোগে পড়তে হয়, এবং যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা, তো ওদের আসলে এই বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য অনেক কষ্ট হচ্ছে। আমি এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলেছি,
তারা যেটা জানিয়েছেন যে তারা নতুন করে আবার এই ব্রিজের উপরে আবার সাঁকো তৈরি করার জন্য তারা গ্রামবাসীর কাছে তারা ঘুরছেন। তারা গ্রাম থেকে বাঁশ এবং সুপারি গাছ তারা সংগ্রহ করবেন এবং সেই বাঁশ এবং সুপারি গাছ থেকে ব্রিজের উপরে আবার নতুন করে তারা সাঁকো তৈরি করবেন। তো এ বিষয়ে আসলে আমরা কথা বলেছি উপজেলা এলজিডি কর্মকর্তার সাথে। তিনি যেটা জানিয়েছেন যে তিনি এ ব্যাপারে দ্রুতই একটি পদক্ষেপ নেবেন। তো আসলে ঝালকাঠির রাজাপুর উপজেলার তালুকদার হাটের এই আয়রন ব্রিজ নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। দেশের খবর দেখছেন, আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। ময়মনসিংহের হালুয়াঘাটে একটি বাসা থেকে পিতা ও মেয়ের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে গৃহকর্ত্রীকে। মঙ্গলবার মধ্যরাতে কোনো এক সময় ভুবনকুড়া ইউনিয়নের দক্ষিণ আমির খাঁকুড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন শেরপুর জেলার নালিতাবাড়ি থানার খালিশাকুড়া গ্রামের মোহাম্মদ রতন মিয়া ও তার 7 বছর বয়সী মেয়ে নড়িয়া। চাঁদপুরের ফরিদগঞ্জে এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 10:30টায় উপজেলার রুস্তমপুর সমিতির পোল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো চা বিক্রির টাকা সংগ্রহ করে রুহুল আমিন বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রুহুল আমিন চিৎকার শুরু করে ডাকাত দল তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ক্লাসরুমের ভেতরে সেই সিসিটিভি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল 3টার দিকে। জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ক্লাসে পড়ানোর সময় 7ম শ্রেণীর ছাত্রী সাইদা বেগমকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে ওই ছাত্রীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়। ঘটনায় সহপাঠীরা ও এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষক ফারুক আহমেদের বিচার দাবি করেছেন। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। আগামী সপ্তাহে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই। রাঙামাটিতে 10 মাসে ধর্ষণের শিকার 24 নারী ও শিশু। গাজীপুরে এক রাতে 3 বাসে আগুন। রংপুরে গাছের পাতা থেকে উৎপাদিত হচ্ছে মূল্যবান তেল। ময়মনসিংহের হালুয়াঘাটে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার। এবং চাঁদপুরের ফরিদগঞ্জে এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।